রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটি উচ্চারণ করলেই আমাদের মানসপটে ভেসে ওঠে এক অসীম সাহিত্য সত্তার প্রতিকৃতি। কেউ তাকে চেনেন গুরুদেব নামে, কেউ বা কবিগুরু বলে, আর অনেকের কাছেই তিনি শুধুই কবি। কিন্তু এই পরিচয়গুলোর আড়ালে লুকিয়ে আছে আরেক রবীন্দ্রনাথ, যাকে আমরা খুব কমই জানি, যিনি শুধু কলম ধরেননি, হাত বাড়িয়েছিলেন মাটির দিকে। তিনি কবিতার পাশাপাশি ভেবেছিলেন কৃষকের ফসলের কথা, অনুর্বর জমির কথা, বাংলার সাধারণ মানুষের জীবন জীবিকার কথা। আজকের পর্বে আমরা আবিষ্কার করব সেই রবীন্দ্রনাথকে, যিনি ছিলেন কৃষাণের জীবনের শরিক। কৃষির প্রতি এই গভীর অনুরাগ তার মধ্যে এতটাই প্রবল ছিল যে অভিজাত ধনী পরিবারের প্রচলিত রীতি ভেঙে তিনি তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথকে বিলেতে পাঠাননি ICS কিংবা ব্যারিস্টার হতে, পাঠিয়েছিলেন আমেরিকাতে কৃষিবিদ্যা শিখতে। শুধু তাই নয়, পুত্রপ্রতিম বন্ধুপুত্র সন্তোষচন্দ্র মজুমদার এবং কনিষ্ঠ জামাতা নগেন্দ্রনাথকেও একই উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সেই সুদূর আমেরিকায়। এবার আসা যাক তার কৃষি প্রচেষ্টার একটি বিশেষ অধ্যায়ে, আলু চাষের সেই উদ্যোগের কথায়। ঊনবিংশ শতকের শেষ দশকে, অর্থাৎ 1890-এর দশকে, বাংলার 1297 থেকে 1306 বঙ্গাব্দ, যখন রবীন্দ্রনাথ পূর্ববঙ্গে জমিদারি দেখাশোনার দায়িত্ব নিলেন, তখন সেই অঞ্চলে আলু খাওয়ার তেমন একটা রেওয়াজ ছিল না। আলু চাষেরও তেমন প্রসার ঘটেনি। সেই পরিস্থিতিতে রবীন্দ্রনাথ নিজেই এগিয়ে এলেন। শিলাইদহ কুঠিবাড়ি সংলগ্ন 50 বিঘা জমিতে তিনি শুরু করলেন আলুর চাষ। এই গুরুত্বপূর্ণ কাজে তিনি তার প্রধান সহায়ককে পেয়েছিলেন কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়কে। দ্বিজেন্দ্রলাল রায়ের পরামর্শ অনুযায়ী মাটি পরীক্ষার পর জমি তৈরি হলো। বীজ আলু সংগ্রহ থেকে শুরু করে পরিদর্শন, সব কিছুতেই তিনি সক্রিয় ছিলেন। কিন্তু এত আয়োজন সত্ত্বেও ফসল উঠল প্রত্যাশার চাইতে অনেক কম। এখানেই ঘটল এক চমকপ্রদ ঘটনা। জমিদার বাবুর কাছ থেকেই বীজ নিয়ে মাত্র 5 কাঠা জমিতে চাষ করেছিল এক হাতকাটা রাজবংশী চাষি, নাম তার চামক। কৃষি বিশেষজ্ঞদের কোনো পরামর্শ না মেনেই সে ফলালো দ্বিগুণ ফসল। রবীন্দ্রনাথ নিজেই এই অভিজ্ঞতার কথা লিখেছেন তার আশ্রমের রূপ ও বিকাশ পুস্তিকায়। 5 কাঠা জমির উপযুক্ত বীজ নিয়ে কৃষিতত্ত্ববিদদের সকল উপদেশকেই অগ্রাহ্য করে আমার চেয়ে প্রচুরতর ফলাফল লাভ করেছিল। এই ব্যর্থতা কেবল ব্যক্তিগত স্বীকারোক্তিতে থেমে থাকেনি। 1899 খ্রিস্টাব্দে বাংলার 1306 বঙ্গাব্দে সরকারি ভূমি ও কৃষি রেকর্ডেও এই পরীক্ষামূলক চাষের উল্লেখ পাওয়া যায়, যেখানে বলা হয়েছে শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক নৈনিতাল আলুর পরীক্ষামূলক চাষ পরিচালিত হয়েছিল। ফলন সন্তোষজনক না হলেও তার একজন প্রজা সাফল্যের আশেপাশের বহু মানুষকে আলু চাষে উদ্বুদ্ধ করেছিল। শুধু আলু চাষেই থেমে থাকেননি রবীন্দ্রনাথ। সেই একই সময় তিনি আমেরিকান ভুট্টা ও মাদ্রাজি সরু ধানের চাষও করেছিলেন। বিজ্ঞানী বন্ধু জগদীশচন্দ্র বসুকে লেখা এক চিঠিতে 1306 বঙ্গাব্দে, অর্থাৎ 1899 খ্রিস্টাব্দে, তিনি উৎসাহের সঙ্গে জানাচ্ছেন, আমার চাষবাসের কাজও মন্দ চলিতেছে না। আমেরিকান ভুট্টার বীজ আনাইয়াছিলাম, তাহার গাছগুলা দ্রুত বেগে বাড়িয়া উঠিতেছে। মাদ্রাজি সরু ধান রোপণ করিয়াছি, তাহাতেও কোনো অংশে নিরাশ হইবার কারণ দেখিতেছি না। এই চিঠি ছত্রে ছত্রে ফুটে ওঠে এক কৃষি অনুরাগী রবীন্দ্রনাথের প্রতিকৃতি, যিনি সাহিত্যের পাশাপাশি মাটির সঙ্গেও সমান আন্তরিক। এবার আসা যাক
রেশম চাষের বর্ণনায়। পুরাতাত্ত্বিক অক্ষয় কুমার মৈত্র শিলাইদহে বেড়াতে এসে রবীন্দ্রনাথকে রেশম চাষের জন্য উদ্বুদ্ধ করেন। সে সময় লরেন্স নামে এক ইংরেজ রবীন্দ্রনাথের পুত্রকন্যাদের শিক্ষক রূপে শিলাইদহে ছিলেন। তিনি জানতেন একদা রেশম চাষের জন্য শিলাইদহ অঞ্চলের বিশেষ খ্যাতি ছিল। দ্বারকানাথ দেবেন্দ্রনাথের আমলে কুমারখালীতে রেশমের ব্যবসা ছিল, ছিল রেশম চাষের কুঠিবাড়িও। এই ইতিহাস জেনে লরেন্স উৎসাহিত হলেন, বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করলেন। ভেরেন্ডা গাছ লাগানো হলো, রাজশাহী থেকে গুটি আনিয়ে পালন শুরু হলো। কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ না মেনে নিজের মতে এগিয়ে যাওয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠল। কীটগুলোর ক্ষুধার অন্ত নেই, তাদের বংশবৃদ্ধি হতে লাগলো দ্রুত গতিতে। দূর দূর থেকে পাতার যোগান চলল অনবরত। লরেন্সের ঘর দুর্গম হয়ে উঠল দুর্গন্ধে। প্রচুর পরিশ্রম ও অর্থ ব্যয়ের পর রেশম তৈরি হলো ঠিকই, বিশেষজ্ঞরা জানালেন এ জাতের রেশমের এমন সাদা রং সচরাচর হয় না। কিন্তু বাজার যাচাই করে জানা গেল এই সময়ে এই জিনিসটার কাটতি অল্প, দামও সামান্য। ধীরে ধীরে সব থেমে গেল। তারপর তাদের যে কি হলো তার কোনো হিসেব আজ আর কোথাও লেখা নেই। কপি, পাটনাই মটর, আখ প্রভৃতি চাষেও চাষি প্রজাদের তিনি সর্বদা প্রেরণা জুগিয়েছিলেন। কবির কৃষি উদ্যোগ এখানেই থেমে থাকেনি। যে তিনি তরুণকে আমেরিকাতে কৃষি বিজ্ঞান শিখতে পাঠিয়েছিলেন, তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে নগেন্দ্রনাথকে রবীন্দ্রনাথ লিখেছিলেন, তোমরা দুর্ভিক্ষ পীড়িত প্রজার অন্নগ্রাসের অংশ নিয়ে বিদেশে কৃষি শিখতে গেছো, ফিরে এসে হতভাগাদের অন্নগ্রাস কিছু পরিমাণেও যদি বাড়িয়ে দিতে পারো, তাহলে ঋণ পরিশোধ হলে মনে সান্ত্বনা পাবো। মনে রেখো, জমিদারের টাকা চাষির টাকা, এবং চাষিরাই তোমাদের শিক্ষার ব্যয়ভার নিজেরা আধপেটা খেয়ে বহন করেছে। এই চিঠির প্রতিটি শব্দে ফুটে ওঠে রবীন্দ্রনাথের গভীর দায়বোধ। জমিদার হিসেবে নয়, একজন মানুষ হিসেবে। কৃষি শিক্ষা সমাপ্ত করে সবার আগে ফিরে এলেন কবিপুত্র রথীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তাকে নিযুক্ত করলেন শিলাইদহ প্রতিসর অঞ্চলের কৃষি সংস্কারের কাজে। পিতার উৎসাহে রথীন্দ্রনাথ বৈজ্ঞানিক প্রথায় গড়ে তুললেন একটি আদর্শ কৃষি খামার। আমেরিকা থেকে আনা যন্ত্রপাতি দিয়ে শুরু হলো পরীক্ষা নিরীক্ষা। চাষিদের শেখানো হলো আলু ও টমেটো চাষ, রোটেশন ক্রপসের পদ্ধতি। চাষিদের পুষ্টির অভাব বোঝাবার জন্য গড়ে উঠল একটা ছোট্ট রাসায়নিক ল্যাবরেটরি। কৃষির উন্নতিতে সারের ভূমিকা ছিল অপরিহার্য। সেই সারের অভাব মেটাতে রথীন্দ্রনাথ জেলেদের কাছ থেকে ইলিশ মাছ কিনে মাটির নিচে পুঁতে রাখলেন। বছরখানেক পর সেই মাছ পরিণত হলো উৎকৃষ্ট সারে। এইভাবেই পিতা পুত্র মিলে একের পর এক কৃষি উদ্যোগে এগিয়ে চলল নিরন্তর। আলু চাষের ব্যর্থতা, রেশম চাষের হতাশা, ভুট্টার অনিশ্চয়তা কোনো কিছুতেই তাকে দমাতে পারেনি। কারণ রবীন্দ্রনাথ জানতেন ব্যর্থতা কোনো পরিসমাপ্তি নয়, সে কেবল পরের চেষ্টার ভূমিকা। তিনি তো শুধু কবি ছিলেন না, ছিলেন এক অক্লান্ত স্বপ্নদ্রষ্টা, যিনি বিশ্বাস করতেন বাংলার মাটি বাংলার মানুষের প্রকৃত মুক্তির পথ। গীতাঞ্জলির ছন্দ যে হাতে রচিত হয়েছিল, সেই একই হাত বাড়িয়ে দিয়েছিলেন লাঙল মাটির দিকে, কৃষাণের পাশে দাঁড়াতে, তার জীবনের শরিক হতে। রবীন্দ্রনাথের এই অজানা অধ্যায়ের গল্প এখানেই শেষ নয়। আমি আবার ফিরে আসব আরও গভীরভাবে, আরও আলোচনায় এক রবীন্দ্রনাথের মুখোমুখি হব। সঙ্গে থাকুন, খুব শিগগিরই ফিরে আসছি।